তখন মানুষ আকাশচুম্বী আশা করেছিল, ভেবেছিল মোটা দাগের উপরে বাংলাদেশের গণতান্ত্রিক এবং রাষ্ট্র ব্যবস্থায় যে সমস্যাগুলো বছরের পর বছর এই দেশের মানুষ দেখে আসতেছে, সেখান থেকে অন্তত এবার এই দেশ বেরোনোর একটা প্রচেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে। কিন্তু মানুষ খুব অবাক হয়ে দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের নামে নাটক করলেন, গণতন্ত্রের নামে তিনি একাধিক রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে তাদেরকে যেমন খুশি তেমন চলতে দিলেন এবং তাদের উপর নির্ভর করলেন সংস্কারের জন্য। এইভাবে পুরো পদ্ধতিটাকে তিনি আবারও সে আগের মতো আমলাতান্ত্রিক এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাঝখানে সীমাবদ্ধ রাখলেন। তবে একটি কাজ তিনি হয়তো কিছুটা হলেও করেছে, মানে এই না করার যে প্রবণতা তার মধ্যে একটি জায়গায় তিনি হয়তো ভালো কিছু করেছেন। সেই ভালো কিছুর মধ্যে আছে অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থার একটা সর্বনিম্ন পর্যায়ে হলো রিফর্ম হয়েছে, বিশেষ করে রেমিটেন্স বেড়েছে এবং ব্যাংকিং ব্যবস্থাপনা আইনেরও কিছু পরিবর্তন এনেছে এবং এই বিষয়ে রিপোর্ট করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। যদি এখন এবার একটু লিগাল রিফর্মসে যাই, বাংলাদেশ ব্যাংক আমরা দেখেছি অনেকগুলো 5-6টি আইন তারা রিফর্ম অ্যামেন্ডমেন্ট করেছে, কিছু আইন অলরেডি বাস্তবায়ন করেছে, কিছু এখন পেন্ডিং আছে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। তো আমি প্রথমে যাই ব্যাংক কোম্পানি অ্যাক্ট, যেটি নিয়ে মানুষের মধ্যে অনেক আগ্রহ যে এখানে ফ্যামিলি কন্ট্রোল আপনি কমিয়ে আনার চেষ্টা করেছেন, যেটা গত 16-17 বছরে এটা সবচেয়ে বেশি অ্যাবিউজ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আপনারা এখানে, যদিও আগে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিল কিন্তু সেটা আসলে অনেক অ্যাবিউজ করা হয়েছে, নিজেদের আত্মীয় স্বজন বসানো হয়েছে। এখন আপনারা খুব স্ট্রিক্ট ওয়েতে যাচ্ছেন, 50% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিতে চাচ্ছেন, কিন্তু এই আইনটি এখনো বাস্তবায়ন হয়নি। তো এটি নিয়ে যদি একটু বলেন যে এটা কি অবস্থায়, কি কি মেজর চেঞ্জ আপনারা এক্সপেক্ট করছেন এবং এটা বাস্তবায়ন কতদূর? দেখুন, আমি একটু ব্রডার কনটেক্সটে বলি। আমরা অনেকগুলো আইন করছি, ইটস পার্ট অফ আমাদের গুড গভর্নেন্স। ইকোনমিতে একটা আর্থিক খাতে যে বিশৃঙ্খলাটা ছিল, যে বিশৃঙ্খলাটা আবারও হতে পারে, সে যেটা হয়েছিল সেটাকে ম্যানেজ করা, সেখান থেকে বের হয়ে আসা এবং ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা। সে কারণে আমরা এখানে নজরটা দিয়েছি একটা ব্রড রেঞ্জ অফ রিফর্ম হিসাবে। সেই রিফর্মের মধ্যে একটা তো হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এটা তো হয়ে গেছে, সেটা আন্ডারে আমাদের ব্যাংক রেজলিউশন কার্যক্রম চলছে, ওটা তা আমরা পরে আসবো। 2 নম্বর হচ্ছে ওটারই কনটেক্সটে আমরা ইটা করেছি, ওটাও হয়ে গেছে, ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম, সেটাও কিন্তু নতুন করে হয়ে গেছে এবং সুন্দরভাবে এখানটা ওটা থেকে আমরা অর্থ নিয়ে এখানে সাপোর্ট দিচ্ছি, এটা কার্যকর হচ্ছে। 3 নম্বর যেটা হচ্ছে, যেটার কথা বললেন, ব্যাংক কোম্পানি অ্যাক্ট। 4 নম্বর যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের ইস্যুটা, ইটস গুরুত্বপূর্ণ একটা ইস্যু। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মানি লোন কোর্ট অ্যাক্ট। আমাদের টাকা নিয়ে মামলা হয় মানি লোন কোর্টে, কিন্তু ফল হয় না, এবং সেটাকে কিভাবে দ্রুততর করা যায় সেই জন্য অনেক কিছু এখানে স্ট্রেংথেন করা হয়েছে। সময়টা অনেক কমে আসবে, অ্যাপিলটা কমে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস এখানে সংযোজন করা হয়েছে। আরেকটা আইন করা হচ্ছে, সেটা হচ্ছে আমরা বলছি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা এই যে খারাপ ব্যাংকগুলোর যে অ্যাসেটগুলো হচ্ছে সেই অ্যাসেটগুলো একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে সেটার মাধ্যমে এটাকে বিক্রি করা, অফলোড করে ফেলা, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এটা হচ্ছে সেটাও এখন আমরা পাঠিয়ে দিয়েছি, এফআইডিতে পাঠিয়ে দিয়েছি, এটাকে আইন করার ব্যাপার। আমরা এখন আইডেন্টিফাই করতে পেরেছি কোন কোন ব্যাংকের হেলথ কি রকম, এবং দুর্বল ব্যাংকগুলোর সংস্কার কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে, যে ডিপোজিটাররা অস্থিরতার মধ্যে ছিলেন টাকা ফেরত নিয়ে সেই কার্যক্রমও অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমরা যদি দেখি যে ফরেক্স মার্কেটে যে সবচেয়ে বড় অস্থিরতা ছিল, সেটি আমরা একটি বড় সাফল্য দেখতে পাই, যে এক্সচেঞ্জ রেট এখন স্টেবল আছে। এবং আমরা যদি রিজার্ভ, যেটি অনেক বড় একটি উদ্বিগ্নের কারণ হয়ে গিয়েছিল, যেটি কন্টিনিউয়াসলি কম ছিল, সেটি এখন আমরা গত 16 মাসে
প্রায় $9 বিলিয়ন রেজ করতে পেরেছি। $29 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল, যেটি আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর হিসেব অনুযায়ী গ্রস রিজার্ভের কথা বলছি, যেটি এখন যদিও আকু পেমেন্টের পর 27 বিলিয়ন থেকে 28 বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে, যেটি আমাদের বাংলাদেশের মান্থলি ইম্পোর্ট যেটি আমরা করে থাকি সেটার জন্য যথেষ্ট রিজার্ভ এখন আমাদের রয়েছে। এবং আমাদের ইনফ্লেশন যেটি অন্যতম উদ্বেগের কারণ ছিল, যেটি ডাবল ডিজিটে চলে গিয়েছিল, সেটি কিন্তু এখন সিঙ্গেল ডিজিটে চলে এসেছে, অর্থাৎ এখন স্লো ডাউন হতে শুরু করেছে। তো এরকম মোটা দাগের যে রিফর্মগুলোর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা এখন এই জার্নিটা এবং প্রত্যাশা কতটা পূরণ হয়েছে সেগুলোই আজকে আলোচনা করব। এটা তো ছিল একটি সাফল্যের দিক, এই একটা জায়গায় তাদের সাফল্য, তাদের ব্যর্থতার কোনো সীমা পরিসীমা নেই। বিশেষ করে যখন মানুষ অর্ধশত বছর থেকে যে গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের উত্তরণ হতে না পারার যে ব্যর্থতা, সেটিকে যদি তারা সামনে নিয়ে চিন্তা করে, তাহলে ডক্টর ইউনূসের সাফল্য বলে কিছুই নেই। অনেক সময় কিছু না করতে চাওয়াটাও বা না করতে পারাটাও, নিষ্ক্রিয় থাকাটাও এক ধরনের অপরাধের পর্যায়ে পড়ে। তাই এই উপদেষ্টাদের মধ্যে সম্প্রতি আসিফ নজরুল গিয়েছিল একটা অনুষ্ঠানে, সেখানে তিনি দাঁড়াতে পারেননি। অর্থাৎ আসিফ নজরুল এই ব্যক্তিটি এতটাই ঘৃণিত এখন, এতটাই তার জনসমক্ষে মানে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা একেবারে মাইনাসে চলে গিয়েছে যে কোনো ধরনের যেখানে মানুষের সমাগম আছে এরকম জায়গায় তিনি যদি উপস্থিত থাকেন তখন মানুষ তাকে প্রত্যাখ্যান করে, এবং এই প্রত্যাখ্যানের ভাষাটা খুবই রুড এবং হার্শ শোনা যায়। আর আরো একাধিক উপদেষ্টা আছে যাদেরকে নিয়ে নানা বিতর্ক আছে। কোন নারী উপদেষ্টা আছে সাজেন মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু বাস্তবে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা আওয়ামী লীগে রেখে যাওয়া সয় সম্পত্তি সব নিজেদের নামে করে নিচ্ছে। তারা একটা মিডিয়াম হিসেবে কাজ করছে বাংলাদেশে সম্পত্তিগুলো বিক্রি করার জন্য। গাইবান্ধায় এভাবেই অপদস্থ করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে। 24-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর নানা ব্যর্থতা আর সফলতার মধ্য দিয়ে কাটছে বর্তমান সরকারের মেয়াদ। বিভিন্ন কারণে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছেন আসিফ নজরুল। একইভাবে সমালোচনার কেন্দ্রে ছিলেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। বর্তমানে আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল। ওই 3 মন্ত্রণালয়ে নানা কর্মকাণ্ডের কারণে দায়িত্ব নেয়ার পর থেকেই সমালোচিত হচ্ছেন এই উপদেষ্টা। জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ফলে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনে যারা নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির। তবে উল্টো জুলাই হত্যা মামলার আসামিদের দ্রুত জামিন দেয়ায় আইন উপদেষ্টাকে দায়ী করে ক্ষোভ ঝাড়ে ভুক্তভোগীরা। আসিফ নজরুলের পদত্যাগ কেন নয়, ঘুষ খায়, ঘুষ খাওয়া না খাইলে হয় কেন এইটা কোনো অ্যাকশন নেয় না? ও তো রাজপথে ছিল একদিন, ও তো আমাদের মতো এরকম রাস্তায় ছিল, ওর কি কথা মনে নাই? আসামিরা এখন ছাইরা দেয়, আসামিদের জামিন দেয় কেন, কি কারণ? গণহত্যাকারীদের দ্রুত জামিন হলেও গ্রেপ্তার করা হয় জুলাই যোদ্ধাদের। কয়েকদিন আগে কথিত চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয় জুলাই কন্যা হিসেবে খ্যাত তাহরিমা জান্নাত সুরভিকে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকেও আটক করে আদালতে হাজির করা হয়। আলাদা এই 2 ঘটনার জন্য আসিফ নজরুলের ব্যর্থতাকেই দায়ী করেছেন সাধারণ মানুষ। আসিফ নজরুল স্যারের দায় আছে, কারণ যেহেতু 5 আগস্টের পরবর্তী সময় আমরা ইন্টেরিয়ামে ওনাদের বসাইছি, আমাদের ভাইদের রক্ত এবং আমাদের ত্যাগের বিনিময়ে ওনারা এই চেয়ারগুলোতে বসছেন। আমরা মনে করি অবশ্যই তার দায় আছে, কেননা আজকে যদি আমরা এই মবগুলো সৃষ্টি না করে, আমরা যদি এই থানা এবং যে জ্বালাও করা যে কর্মসূচি ছিল, আমাদের লং মার্চ যে কর্মসূচি না দিলে এই স্বৈরাচারের পতন হতো না। জুলাইয়ের অন্যতম শীর্ষ নেতা ভারতীয় আগ্রাসন বিরোধী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী ফয়সাল মাসুদকে গ্রেফতার করতে না পারায় আসিফ নজরুলের ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। 5 আগস্টের পরবর্তী সময় আমরা ইন্টেরিয়ামে ওনাদের বসাইছি, আমাদের ভাইদের রক্ত এবং আমাদের ত্যাগের বিনিময়ে ওনারা এই চেয়ারগুলোতে বসছেন। আসিফ নজরুল কখনোই দায় এড়াতে পারেন না। ওনার আমলে অস্ত্রসহ ধরা পড়া আসামি কিভাবে
এখন চলন্ত ঘুরে বেড়ায় এবং আবার প্রকাশ্যে খুন করে। তার উচিত ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল যে তার ব্যাপারে নজরদারি রাখা, যে অস্ত্রসহ খুনি এখনো ঘুরে বেড়ায় এবং একইভাবে স্বজনপ্রীতির কারণে তার শাশুড়ি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেননি আসিফ, এমন সমালোচনা করছেন অনেকেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এবং দেশের চলমান নানা বিষয়ে উস্কানিমূলক লেখালেখির পরও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন শাওন। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে আইন মন্ত্রণালয়ের অধীনে এখনও চাকুরিরত আছেন অনেক কর্মকর্তা। আওয়ামী আমলে চাকুরিতে ঢোকা এসব কর্মকর্তাদের বিরুদ্ধেও স্বচ্ছ পদক্ষেপ নিতে ব্যর্থ আইন উপদেষ্টা। আসিফ নজরুল সাহেব, আপনি আইনমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আপনার দায়িত্ব শেষ করবার, এবং আপনি তা করেন নাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে লজ্জা লাগে যে মুক্তিযোদ্ধা হিসেবে এরা চাকরি করে গেল, যারা মুক্তিযোদ্ধা না, যাদের ৭১ বয়স ছিল ৩, ৪, ৫, ৬, তারা এখনো, আপনি যখন আইনমন্ত্রী, আপনি এখনো তাদেরকে বহাল রেখেছেন। এসব অভিযোগের পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা সহ আওয়ামী আমলের ন্যাক্কারজনক নানা ঘটনার বিচারহীনতার কারণে বিভিন্ন সময়ে আসিফ নজরুলের পদত্যাগের দাবি তুলেছেন সাধারণ মানুষ। আইন উপদেষ্টা আজকে রাত ৮টার ভিতরে যদি পদত্যাগ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঘেরাও করা হবে। আসিফ নজরুল, খোদাবাক চৌধুরী, তাদের কি ঐতিহাসিক ডকুমেন্ট, নেগেটিভ রিপোর্ট আমরা আছে, ওইগুলো নিয়ে বলছি না, কিন্তু ১ বছরে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে তারা যে ধরনের কার্যক্রম করেছে সেই হিসাবে তো দিতে পারতেছে না। একটা দৃশ্যমান বিচার করছে। সরকারের উপদেষ্টারা ভোগ বিলাসিতা আর লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। তারা বিচারের নামে কি দিয়েছে? ১ বছরে কয়টা আসামি ধরেছে? কোনো আসামি ধরতেছে না, একটা মামলার আনুষ্ঠানিক বিচারের জন্য চার্জশিট দিচ্ছে না। আইন উপদেষ্টা উদর পিন্ডি বর্দরগারে চাপাচ্ছে, উনি বিচারপতিদের নিয়োগ দিচ্ছে, উনি নীরব ভূমিকা পালন করতেছে কেন? আইনের সুষ্ঠু প্রয়োগের ঘাটতির অভিযোগে রাজপথ থেকেও উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নেন অধ্যাপক আসিফ। তবে যে প্রবাসীদের রাজস্বে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, তাদের জীবনমান উন্নয়নেও ব্যর্থ এই উপদেষ্টা। আজকে বলতেছে যে প্রবাসীর জন্য আমরা এটা করতেছি, ওইটা করতেছি, কিন্তু আসলে কি ওইটা হইতেছে না, কোনোটাই হইতেছে না। আমরা একটু ফ্যাসিলিটি পাই নাই। প্রবাসী মন্ত্রণালয় বলেন আর যাই বলেন, এখন পর্যন্ত আমি কোনো হয়নি, যেখানে যাই ভোগান্তি। সেই সাথে দায়িত্ব নেয়ার পর দেশের বাইরে নতুন শ্রম বাজার তৈরি করতে না পারার জন্য দায়ী করা হয় আসিফ নজরুলকে। এমনকি অনেক প্রবাসী প্রতারণার শিকার হয়ে কোনো প্রতিকার পাননি। এখানে আসার পরে ওরা আমাদের সাথে কথা ছিল যে সুপার মার্কেটে কাজ দিবে, পরে আসার পরে দেখি যে এখানে ওই কোম্পানি কোনো কিছুই নাই। আসার পরে আমি ৪ মাস বসে আছিলাম, গোলাম আমাকে কোম্পানির কথা বলে পাঠাইছে, কিন্তু এই জায়গায় আমরা কোনো কোম্পানি পাইনি। আমাদেরকে যে বিষয়ে আনছে সেই বিষয়ে কাজ দিতে পারে না ক্লিনারের। শ্রমিকদের মতো রিক্রুটিং এজেন্সির মালিকরাও আক্ষেপ করেছেন আসিফ নজরুলকে নিয়ে। আমরা আশা করেছিলাম এই বর্তমান সরকার সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ার পরে এই বৈষম্য দূর করার জন্য এই সরকার আমাদের সকলের আন্দোলনের ফলে বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের পক্ষে সরকার আসে। এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল। এই সরকারের মাননীয় উপদেষ্টা এখন পর্যন্ত এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই, বরঞ্চ এই আসামিদের কারাগারের সাথে বসে সে মিটিং করে। সব থেকে ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক যে তার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেটা হচ্ছে তিনি এখানে জামিন দেওয়ার ক্ষেত্রে তিনি পয়সা নিয়েছেন, তিনি বিচারকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনি এখানে অর্থের লেনদেন হয়েছে। একইভাবে আওয়ামী লীগের আমলে দুর্নীতিগ্রস্ত অথবা যারা ব্ল্যাক লিস্টেড সরকারি কর্মকর্তা এবং জাজ হিসাবে ছিল তাদেরকে রক্ষা করার ক্ষেত্রেও এখানে বড় অঙ্কের অর্থের লেনদেন হয়েছে এরকম কথিত আছে। কিন্তু কথা হচ্ছে যে এটি তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এটার স্বচ্ছতাকে মেনটেন করবেন না বা তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, কারণ তিনি নিজেই তো ৬০০ কত কোটি টাকার ট্যাক্স মওকুফ করে নিয়েছেন।
স্বজন প্রীতিটা আমাদের ডক্টর ইউনূসের মধ্যে কোনো অংশে কম নাই। সব আদেশ বাতিল হয়ে যাবে এরকম একটা আমাকে এই ধরনের আচরণ তারা করছে। এসবের মাঝেই সম্প্রতি নতুন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আসিফ নজরুল। দায়িত্ব নেয়ার পরই মুস্তাফিজকে কেন্দ্র করে সরগরম হয়ে যায় দেশের ক্রীড়াঙ্গন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হস্তক্ষেপে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দিয়েছে ফিসকে। এরই প্রেক্ষিতে এটাও খুব অদ্ভুত একটা বিষয় এই সরকারের ছিল। তারাই কয়েকজন উপদেষ্টাকে নিয়ে, বিশেষ করে যাদের নামে একের পরে এক অভিযোগ উঠেছে, তারপরেও তাদেরকে অন্যান্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়, নতুন করে লোক নিয়োগ করা হয় না। যোগ্য ব্যক্তিকে বাংলাদেশে 18 কোটি মানুষের থেকে বের করে এনে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়নি, বা একাধিক মন্ত্রীকেও নিয়োগ করা যেত, আরো সংখ্যাটা বাড়ানো যেত, সেটা করা হয়নি। এবং কে কি অভিযোগ করলো, কার বিরুদ্ধে কোন ধরনের এই অভিযোগগুলো আসতেছে, এই বিষয়ে সরকারের কোনো স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপার। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা মানুষের সকল আকাঙ্ক্ষাকে আরো একবার নষ্ট করে দিয়ে তারপরে তারা ক্ষমতা ছাড়বে। 72-এ করেছিল শেখ মুজিবুর রহমান, আর 2024 এসে ডক্টর ইউনূস এবং তার মন্ত্রী পরিষদ একই কাজই করলো। প্রেক্ষিতে দুই দেশের টানাপোড়েনে ভারতে যে সামনের টি-20 বিশ্বকাপ খেলার শঙ্কার মুখে বাংলাদেশ। এই অবস্থায় মুস্তাফিজ ইস্যুতে ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে ফাঁকা বুলি ছুটছেন আসিফ নজরুল, এমন অভিযোগ নেটিজেনদের। এর উপর দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য ভালো কিছু করতে পারেননি এই উপদেষ্টা। বারবার তার উপর ছাত্র জনতার ক্ষোভ যেন তারই বহিঃপ্রকাশ। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি কিন্তু পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। বিশ্বাস করতে পারি না যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তানের বন্ধু হয় মামুনের মতো, এটা অর্ধশিক্ষিত দুর্বৃত্ত টাইপের ছেলে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও তার কর্মকাণ্ডের কারণে সমালোচিত হয়েছেন নানা সময়ে। পরিবেশ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার কিছুদিন পরই তিনি ঘোষণা দেন পলিথিন ব্যবহার নিষিদ্ধের। তবে কোনো বিকল্প ব্যবস্থা না করায় কঠোর সমালোচনার মুখে পড়েন এই উপদেষ্টা। ছিল যে আমাদের নেটওয়ার্ক জোগাড় করে রাখছি, ওইটা বন্ধ হয়ে গেলে এটাই আবার স্টার্ট করে দিব। আর হয়তো কাপড়ের ব্যাগ নয়, পাটের ব্যাগ বা এরকম কোনো একটা ধরনের বিকল্প কিছু বাইর করতে হবে। বর্তমানে যে পলিথিন বন্ধ করলে এর বিকল্প একটা ব্যাগ বাইর করতে হবে। পাটের ব্যাগ কোনো যদি কিছু যদি বের করে সেটার দাম তো বেশি হবে না, তাদের দাম তো পোষাবে না। বিকল্প তৈরি করতে না পারায় বাজারে এখনো দিব্যি চলছে পলিথিনের ব্যবহার। বন্ধ হোক, এটা আমরা চাই। এটা তো অনেকবার আগে বন্ধ হয়েছে বা বন্ধ হইব, এরকম মেইন গোদাগত্তায় যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিনবো কোথা থেকে? সরকারের পরিবর্তে আমরা সম্প্রতি দেখলাম নির্বাচন কমিশন কিভাবে বিভিন্ন মুখী শক্তির কাছে মাথা নত করছে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচন কমিশন আইনটাকে যেটি 2022 সালে শেখ হাসিনা করে গিয়েছিল অনেকটা অগণতান্ত্রিক পন্থায়, সেই আইনের অধীনে যদি নিয়োগ না দিত, যদি যথোপযুক্ত মানুষকে প্রধান নির্বাচন কমিশন করে বাকি কমিশনারদেরকে নিয়োগ করা হতো এবং আইনি প্রক্রিয়াটাকে আরো সহজ এবং তাদের কিছু ক্ষমতা দেওয়া হতো, বিচারিক ক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তাহলে আজকে যে আমরা গত দুদিন আগে দেখেছি যে সবগুলো দলই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলছে। কখন সবগুলো দলই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলে? যখন নির্বাচন কমিশন যে তাকে প্রেসার দেয় তার কথাই শোনে, সেখানে কোনো আইনে তোয়াক্কা করা হয় না, সেখানে কোনো নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, সেখানে ডুয়েল সিটিজেন থাকলে, একাধিক দেশের নাগরিকত্ব থাকলে তাকেও এখানে প্রেসার গ্রুপের কাছে তাকেও নির্বাচনের বৈতরণী পার এখানে নমিনেশন দিয়ে দেওয়া হয়, নমিনেশনকে গ্রহণ করা হয়। ইনকিলাবের মতো ব্যক্তিরাও বিএনপি থেকে ছাড় পেয়ে গেছে এবং এই ছাড় পাওয়ানোর জন্যই নির্লজ্জের মতো এই বিএনপি ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছিল। তারা হাসিনার আমলে কখনো নির্বাচন কমিশন ঘেরাও করেনি, কিন্তু এখন ঋণখেলাপি দুর্বৃত্তদের এবং মিথ্যা স্টেটমেন্ট দেওয়া সংসদের সম্ভাব্য প্রার্থীদেরকে এই বৈতরণী পার করে দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশন ঘেরাও করেছিল। দলের প্রার্থী হওয়ায় যাদের 1500-1600 কোটি টাকার 1700 কোটি টাকার ঋণ খেলাপি, তারাও কিভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে আপনারা হয়তো একটা প্রচেষ্টা চালাবে।
জুলুমবাজেরা যারা জুলুম করতে চায় ফ্যাসিস্টদের সহযোগিতা নিয়ে ফ্যাসিস্টদের কাছে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা আমরা যেভাবে জুলাইতে শহীদের রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্টের হাত থেকে ক্ষমতা টেনে এনে যেভাবে আমাদের ভাইয়েরা জনতার হাতে এই ক্ষমতা এনে দিয়েছে, এই ক্ষমতা আমরা বারবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় এই বাংলাদেশে সেই ফ্যাসিস্টদের হাত থেকে ক্ষমতাকে টেনে এনে জনতার হাতে পৌঁছে দিতে চাই। এই সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অথর্বতা দেখাচ্ছে, তারা যে অসহযোগিতা করছে, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। শহীদ ওসমান আদির বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, অলমোস্ট 40 দিন হয়ে গেছে বিচারহীনতা। এটা তো একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতার চাইতে জনতা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তারা যদি মনে করে তারা ছাড়া এই বাংলাদেশ চলবে না, তাহলে তারা ভুল ভাবছে। বাহিনী কিন্তু ছিল না, তখন কিন্তু রাজপথে জনতাই নেমে এসছে, রাজপথ পাহারা দিয়েছে ওই জনতাই, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে ওই ছাত্র জনতাই। আমাদের ভাইয়েরা, আমাদের গাজীরা, আহত ভাইয়েরা প্রত্যেকে তারা আহত অবস্থায় কিন্তু রাজপথে ছিল। তো আপনারা ভুলে যাবেন না, তারা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, এই বাংলার জমিনে আছে। যদি কেউ অসহযোগিতা করার চেষ্টা করে, তাহলে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ আবার রাজপথে নামার জন্য তার প্রস্তুত আছে, এবং তাদের মধ্যে এই দেশে ইনসাফ কায়েম করার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মরে যায় নাই। অতএব এই সিলসিলা বজায় আছে, এটা চলবে, এবং জনগণের শক্তি সক্ষমতা জনগণ দেখাবে ইনশাআল্লাহ। যারা প্রার্থিতা করছে বা প্রতিনিধিত্ব করতে, জনগণ, এই দেশের জনগণ বারবার সেটি দেখিয়েছে, রক্ত দিয়ে দেখিয়েছে, রক্ত নিয়ে দেখিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বিএনপি নামক রাজনৈতিক দলটি, তাদের চৈতন্য হয়নি। তারা সেই পুরনো পদ্ধতিতে জনগণকে ধোঁকা দিতে চায়, আর ধোঁকা দিতে চায় বলেই তারা সংস্কার কমিশনের মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে একের পর এক প্রতিবন্ধকতা তৈরি করেছে, এবং ইউনূস সরকারও জনগণকে ধোঁকা দিয়েছে বলেই কতিপয় রাজনৈতিক নেতাদেরকে নিয়ে সংস্কার খেলা খেলে পুরো পদ্ধতিটাকে একটা গোজামিলের রূপান্তর করেছে, এবং কোনো ধরনের কোনো ডিসিশন, মানে সংস্কারে কোনো ডিসিশন বাস্তবায়ন হয়নি, আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি, সরকারি আমলা কর্মকর্তাদের নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই হাসিনার আমলে রেখে যাওয়া সেই দুর্বৃত্তায়নের যে মহা উৎসব ছিল পুরো 15 বছরে, তাদেরকে নিয়ে এরা নতুন করে আবার আগামী দিনের প্রতারণার বন্দোবস্ত তৈরি করেছে, এবং বিএনপি সেই প্রতারণার একটা সহজ সুযোগ নেওয়ার জন্য তারা 1.5 বছরের বেশি সময় ধরে তারা একের পর এক গণতন্ত্র বিরোধী ডিসিশন নিয়ে যাচ্ছে। এসেছে জনগণের হয়ে। তাদের দৃশ্যপট যদি একটু ভেবে বলি, তাহলে বলা যায় যে আসলে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি করা যায়নি, এবং দেখা গেছে যে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে বিশেষ দলের প্রার্থী হওয়ায় ঋণ খেলাপি, শুধু 1500-1600 টাকার ঋণ না, যাদের 1500-1600 কোটি টাকার 1700 কোটি টাকার ঋণ খেলাপি, তারাও কিভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে, আপনারা তাদের প্রার্থীতা বৈধ হচ্ছে, বা শুধুমাত্র অবৈধ ঘোষণা করছিল। তাসনিম যারা আপুদের মতো যারা মানুষের জন্য কথা বলতে চায়, তাদের মনোনয়ন কিভাবে বাতিল করা হচ্ছে প্রশাসনের আইন দেখিয়ে, আপনারা সেটাও দেখতে পেয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, আমাদের চোখে যেটা আসছে, সেটা মনে হচ্ছে যে হয়তো একটা প্রচেষ্টা চালাবে জুলুমবাজেরা যারা জুলুম করতে চায় ফ্যাসিস্টদের সহযোগিতা নিয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অথর্বতা দেখাচ্ছে, তারা যে অসহযোগিতা করছে, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। শহীদ ওসমান আদির বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, অলমোস্ট 40 দিন হয়ে গেছে বিচারহীনতা। এটা তো একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতার চাইতে জনতা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তারা যদি মনে করে তারা ছাড়া এই বাংলাদেশ চলবে না, তাহলে তারা ভুল ভাবছে। তাদেরকে মনে রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কিন্তু সবকিছু কলাপস করছিল, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল না, তখন কিন্তু রাজপথে জনতাই নেমে এসছে, রাজপথ পাহারা দিয়েছে ওই জনতাই, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে ওই ছাত্র জনতাই। আমাদের ভাইয়েরা, আমাদের গাজীরা, আহত ভাইয়েরা প্রত্যেকে তারা আহত অবস্থায় কিন্তু রাজপথে ছিল। তো আপনারা ভুলে যাবেন না, তারা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে।